সুপ্রিম কোর্টে ইডির তল্লাশিতে ডাকাতির মামলা নিয়ে থমথমে তৃণমূল কংগ্রেসের অন্দরমহল। আর তার মধ্যেই সামনে এলো এক নতুন প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি ইডির তল্লাশিতে হস্তক্ষেপ করার সময়ে আসলে নিজের গ্রেপ্তার চেয়েছিলেন? এখনো কি তাই চাইছেন? ভোটারদের সহানুভূতি আদায়ের জন্যই কি এত কিছু? সবুজ ফাইল রহস্যের মধ্যেই আচমকা কলকাতার পুলিশ কমিশনার বদল নিয়েও অনেক প্রশ্ন উঠছে। আর বর্তমান পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের সঙ্গে দিদির সম্পর্ক নিয়েও সামনে এলো নতুন এক কথা। বললেন, মমতা দিদির সর্বক্ষণের সঙ্গী, দীর্ঘদিন তার ছায়া সঙ্গী হয়ে থাকা সোনালী গুহ। সেই কথার সঙ্গে আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, কি কি বিষয় নতুন বিতর্ক তৈরি হলো সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। গত 8 জানুয়ারি পশ্চিমবঙ্গের ইতিহাসে এক কালো দিন। আইপ্যাকের অফিসে ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি। প্রথমবার বেনজির ভাবে, দেশেও কখনো হয়নি যে ঘটনা, সেটা মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে সেই ইডির তল্লাশিতে বাধা দেন। প্রতীক জৈনকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সময় নাকি সেখান থেকে ফাইল, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি ছিনতাই করে নিয়ে আসেন, যেটাকে ইডি সুপ্রিম কোর্টের মামলায় বলেছে ডাকাতি। কেন তিনি এটা করলেন সেটা নিয়ে না তার দলের ভেতরেও অনেকে অন্ধকারে, কেউ বুঝতে পারছেন না। কারণ দলের তত্ত্ব হাতাতে গিয়েছেন বলে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করলেও তার দলের নেতারা যারা আমরা দিদির অনুগামী বলেন, তারাও বলছেন ওটা তো দলের দপ্তর নয়, আসলে গোটাটাই বন্দ্যোপাধ্যায় পরিবার সংক্রান্ত বিষয়। সেদিন প্রাক্তন ডিজি, সদ্য প্রাক্তন হয়েছেন রাজীব কুমারের সঙ্গে সেখানে হাজির ছিলেন কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মাও। ইডির তদন্তে যে বাধা মামলা তাতে কিন্তু মনোজ বর্মাও যুক্ত। এখন পুলিশ কমিশনার বদলটা তো এখন দরকার ছিল না। রাজীব কুমার অবসর নিচ্ছেন, সেখানে বদল হয়েছে, কোনো প্রশ্ন নেই। কিন্তু কলকাতার পুলিশ কমিশনার কেন বদলে দিলেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী? কেন বসালেন সুপ্রতিম সরকারকে? এই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়েছিলেন, বলেছিলেন সবটা জানা যাবে সোনালী গুহর কাছে। সেই সোনালী গুহ কি বলছেন শুনুন। গল্পের মতো করে গোটাটা তিনি বলেছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাথে সুপ্রতিম সরকারের সম্পর্ক কোথায় নেমেছিল, কোথায় উঠেছিল, শুনুন। দেবুদা সিঙ্গুর যাচ্ছে, আমার হাজবেন্ড এসে বললো, তখন আমার তো আমি বললাম আমি তখন বাড়িতে শাড়ি পরতাম। আমি বললাম কাপড়টা চেঞ্জ করতে যতক্ষণ সময় তুমি দেবুদাকে একটু স্টে করতে বলো। ও বললেন হ্যাঁ আমি দেবুদাকে দাঁড়াতে বলছি। দেবুদার ছোট গাড়ি, আমি দেবুদার গাড়িতে সিঙ্গুর পৌঁছে গেলাম। তখন আমি হুগলির এসপি কে কিচ্ছু জানি না, গিয়ে দেখি দিদি সদর্পে বসে আছে। আমাকে দেখে ওনার মুখে একটা জয়ের হাসি। ওই কিরে মুটু, তোর না কালকে কোমরে পেন হচ্ছিল? আমাদের স্পিকার ছিলেন তখন হাসিম আব্দুল হালিম। এমএলএদের তো সব ফ্রি। আমি গিয়ে বললাম হালিম সাহেবকে যে স্যার আমার না কালকে খুব ব্যাক পেন হচ্ছিল। বললো কি হয়েছে? উনি আমাকে খুব স্নেহ করতেন। কি হয়েছে, তোর বর তোকে মেরেছে? আমাকে তুই তো গাড়ি করতেন। কি হয়েছে, তোর বর তোকে মেরেছে? খুব মেরেছে স্যার। বলে বেলভিউতে চলে যা, স্ক্যান করিয়ে আন, মানে পেন হচ্ছে তো, কি হয়েছে? উনি তো আর ডাক্তার নন। এ করেই দেখা গেল আমার কিডনিতে স্টোন হচ্ছে। তখন আমি বললাম যে দিদি আমার কিডনিতে স্টোন ধরা পড়েছে। দিদি ভয় পেলে দুর্গা নাম লেখেন, এটা আমি জানতাম। তখন দেখছি দিদি একটা ছোট্ট কাগজে দুর্গা শরণাম লিখছে। আমি সুপ্রতিম সরকারকে তখন চিনি না। তখন দিদি বললেন চল এসপির কাছে চলো। চলো। তখন পার্থ চ্যাটার্জি ছিলেন, সৌগত রায় ছিলেন, আরো সব তৃণমূলের সব তাবর সব নেতারা।
তখন একটা লোক, সে দেখি আমাদের নারকোল ছাড়িয়ে দিচ্ছে, তারপর শসা কেটে দিচ্ছে, চা এনে দিচ্ছে। তারপরে খান, খান আপনারা খান। দিদি বলছে, "খা না, খা।" তখন দিদি বলছেন, "তোর কি বাথরুমে যাওয়ার দরকার?" আমি বলছি, "না।" তখন বলছেন, "তোর কিডনিতে স্টোন তো?" আমি, "না দিদি, আমার বাথরুম না পেলে আমি কেন বাথরুমে যাব?" তখন ওই লোকটাকে দিদি বলছেন, "ভাই আপনি একটু বাথরুমের আলোটা জ্বালিয়ে মানে বাল্ব লাগিয়ে দিয়েছেন দিদি।" তখন লোকটা বলছেন, "আচ্ছা ম্যাডাম।" ম্যাডাম কিন্তু, "আচ্ছা ম্যাডাম, আমি বাথরুমের আলোটা জ্বালাতে সাহায্য করছি।" তখন দিদি বলছেন যে, "আসলে মেয়েরা তো টয়লেটে যাবে।" তারপরে আমাদের যখন অ্যারেস্ট করা হচ্ছে, দিদি আমার কোমরটা জড়িয়ে রেখেছেন। তখন ওই লোকটা বলছে, "ম্যাডাম, আমরা ওনাকে এবার অ্যারেস্ট অর্ডার এসে গেছে।" সৌগতদা হঠাৎ ফোন করলেন, "সোনালি তোরা কোথায়?" আমি বললাম, "দাদা আমরা এরকম বসেই আছি।" আর বলে, "এইবার কিন্তু তোদের অ্যারেস্ট শুরু হবে।" সৌগতদা তো যোগাযোগ রাখেন, একটু হাই প্রোফাইল লিডার। আমরা এসপির কাছে গেলাম, এসপি সুপ্রতিম সরকার। এসপি দেখি দিদিকে তখন খুব অসম্মানজনক কতগুলো কথা বলছে। হুম, কথা বলছে। তখন আমি বসে আছি, পাশে পার্থদা, সুব্রত বক্সী, সিঙ্গুরের এমএলএ রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তারপর রত্না নাগ। তখন আমি বললাম, "তবে রে বেটা, আমার সামনে দিদিকে অপমান করা?" আমি টুল ছুঁড়ে মারলাম। সুপ্রতিম সরকার? হুম। তখন বলছেন যে, আপনি সুপ্রতিম সরকারের দিকে টুল ছুঁড়ে মারলেন? হ্যাঁ, সুপ্রতিম সরকারকেই মারলাম। একদম। হুম। তখন আমি টয়লেটে গেছি। একটু পরে আমার মোবাইলে এসপি কলিং। তখন আমার এসপি ছিলেন সিদ্ধিনাথ গুপ্তা। আমি, "স্যার নমস্কার, সাহেব নমস্কার।" বলে, "ম্যাডাম আপনি কোথায়?" তখন আমি বললাম, "আমি তো সিঙ্গুরে।" বলে, "ওখান থেকে তো এসপি ফোন করেছিলাম। আপনার সঙ্গে এসপির কি হয়েছে?" তখন আমি, "দেখুন না, আমাকে আমার সামনে দিদিকে এরকম অসম্মানজনক কথা বলছিলেন, আমি টুল ছুঁড়ে দিয়েছি।" বলে, "আমাকে ফোন করেছেন যে সোনালী গো তো তোমার ওখানকার এমএলএ। সোনালী গো কিরকম মানুষ?" তখন আমি বলেছি, "খুব ভালো মানুষ, ওয়েল বিহেভড, আসলেই নমস্কার জানান, সব নমস্কার করতে, করতে ঢোকেন।" তখন বলছে যে, "সোনালী গোর সঙ্গে তো আমার বচসা হয়ে গেল, আমাকে এরকম টুল ফুল ছুঁড়েছে।" তখন আমি বললাম, "হ্যাঁ, আমার সামনে দিদিকে অসম্মান করবে আর আমি টুল ছুঁড়বো না?" তখন কিন্তু পার্থদা মানে প্রেজেন্ট। পার্থদা বলছেন, "কি করছিস সোনালী? উনি এসপি জানিস?" আমি বললাম, "এসপি হোক আর যাই হোক, আমি মুখ্যমন্ত্রীকেই ছাড়ি না। দিদিকে কেউ অসম্মান করবে আর আমি তাকে ছেড়ে দেবো?" তখন বলছে যে, "আচ্ছা।" পার্থদা চুপ করে গেলেন। সুব্রত বক্সী তো অ্যাজ সাচ সুব্রত বক্সী খুব ভালো মানুষ। তো সুব্রত বক্সী কোনো প্রতিবাদ-টতিবাদ কিছু করেনি। তখন আমি যখন বেরোচ্ছি, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই যে শুনেছেন মেয়ে পুলিশরা যে আমার কিডনিতে স্টোন, দেহের একটা নির্দিষ্ট অংশে তো কিডনি থাকে, ওইখানটায় লাঠি দিয়ে গুঁতো দিচ্ছেন। তখন আমি বলছি, "আপনারা আমাকে মারছেন কেন? আমি তো মমতাদিকে আপনার এসপি সাহেব অসম্মান করেছেন বলে আমি টুল ছুঁড়েছি।" তবে আমাদের অ্যারেস্ট করা হলো। আমাদের জিপসিতে নিয়ে আসা হচ্ছে। পুলিশের একেকটা জিপসি গাড়ি থাকে। তখন পুলিশের ড্রাইভার, সেও তো পুলিশ। ওই লোকটা যে আমাদের শসা কেটে দিচ্ছিল, নারকোল ছাড়িয়ে দিচ্ছিল, সে দেখলাম ড্রাইভারটার মুখে থুতু দিল। আমি বুঝতেও পারিনি ড্রাইভারটার মুখে। ড্রাইভার বলছে, "স্যার, দেবাশিস বাবু, আইবি দেবাশিস বাবু আমার মুখে থুতু দিলেন।" মানে আইসি বা ওসি কে এখন জানি না। তখন কে ছিলেন জানি না। তখন উনি বললেন, "কেন দেবাশিস তুমি ড্রাইভারের মুখে থুতু দিলে?" তখন বলছে, "স্যার আমি তো ড্রাইভারের মুখে থুতু দিতে যাইনি। আমি সোনালী গুহর মুখে থুতু দিতে গেছি।" কেন আমাদের বড় সাহেবকে, এসপি কে সবাই বড় সাহেব বলে। টুল ছুঁড়েছে মানে আমি তো ডাইরেক্ট ছুঁড়েছি। তখন এরপরে শুরু হলো আন্দোলন। আমাকে যখন নিয়ে আসছে তখন সুপ্রতিম সরকার বললেন, "এই দেখ এটা এসপি কেও মানে। এটা" আমি তখন দুবারের এমএলএ কিন্তু। "এটা এসপি কেও মানে না। ধর এটাকে।" তখন, "এই তোকে মমতা ব্যানার্জি বলছিলেন না?" দিদি যখন আমাকে অ্যারেস্ট করে না, তখন মমতাদি আমার কোমরটা জড়িয়ে ধরে বলছে, "ওকে একদম নিয়ে যাবেন না। ও আমার কম্প্যানিয়ন। তুই মমতাদির কম্প্যানিয়ন? তুই?" তখন আমি বললাম, "তুই তো ৪ ফুট ২ ইঞ্চি লম্বা রে।" আমি তখন তুইতে চলে গেছি। হ্যাঁ, "তুই তো ৪ ফুট ২ ইঞ্চি লম্বা রে। আমার হাসব্যান্ডকে তো দেখিসনি? এবার আমার কম্প্যানিয়ন কর।" খুব বাজেভাবে বললেন।
তখন আমি বললাম, আমি কি তোর কম্প্যানিয়ন হবো? আমার হাজবেন্ডকে তো দেখিসনি, সে তো 5 ফুট 10 ইঞ্চি লম্বা। বলে তবে রে, বলে আমাকে একদম ড্রাগড, মানে ছুঁড়ে ফেলে দিল। তারপরে পুলিশের লাঠি আমার টয়লেট হয়ে, আমাদের অ্যারেস্ট করা হলো। যখন নিয়ে আসা হলো, তখন আজকালে মধুপর্ণা বলে একটা মেয়ে কাজ করতো, মানে সাংবাদিক ছিল। তখন মুকুল রায় সাহেব মহাশয় তখন দিল্লিতে, মদন মিত্র দিল্লিতে বা কোনো কাজে, ব্যক্তিগত কাজে গেছেন। আমি সবাইকে যোগাযোগ করার চেষ্টা করছি, সবাই রেসপন্স করছে। মধুপর্ণা আমাকে ফোন করে বলল, "সোনালিদি, তোমাদের নাকি অ্যারেস্ট করেছে?" আমি বললাম, "হ্যাঁ, অ্যারেস্ট করেছে।" বললেন, "তোমাদের কোথায় নিয়ে যাবে জানো?" বললাম, "না, সেন্ট্রাল লকআপ বা সেন্ট্রাল জেল, মানে এতে জানি না কোথায়। এখন তো আমরা কলকাতা ছাড়িয়ে যাচ্ছি।" আমি তখন গোপালনগর দিয়ে ঢুকছি। তখন বলছে, "তোমাদের মমতাদির বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে।" আমার তো তখন মানে টয়লেট হয়ে গেছে, গা দিয়ে বীভৎস গন্ধ বেরোচ্ছে। তখন ঠিক মমতাদির বাড়িতে নেই, আমাদেরকে ছেড়ে দেওয়া হলো। তখন দিদির ভাইয়ের বউ বলবো না, মামাতো বোন বলবো, অভিষেকের যিনি মা, তার সঙ্গে আমাদের মানে প্রত্যেকটা ভাইয়ের বউয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি তো ওখানে থাকতাম। সে বলছে, "সোনালিদি, তোর গা থেকে না দই পচা গন্ধ বেরোচ্ছে।" তখন দিদি বলছেন, "লতা," অভিষেকের মায়ের নাম লতা, "তোরা তো ঘুমিয়েছিলি, এই দই পচাগুলো না থাকলে না আমি আজকে প্রাণে বাঁচতাম।" আজ সেই সুপ্রতিম সরকারকে কি করা হচ্ছে? হ্যাঁ, না, মাঠটা তো আর ওনার উপর দিয়ে যায়নি, আমার উপর দিয়ে গেছে মাঠটা। আমি তো দিদি অসম্মানকে অসম্মান বলেই মনে করেন না। দিদিকে যারা অসম্মানিত করবেন, দিদি তাদের সেলুট নিতে বেশি ভালোবাসে। আপনারা হয়তো অনেকেই ভাবেন ধনীরা চাকরি বাকরি করে এত টাকার সম্পত্তি করেন, কিন্তু আসলে শুধু চাকরি করে কেউ ধনী হন না। তারা নিজেদের রোজগারের টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে আরো টাকা বাড়ান। কিন্তু সাধারণত লোকেদের এই ধারণাটা থাকে না যে কি করে শুরু করা যায়। সেই কারণেই আপনাদের সঙ্গে মার্কেট উলফ নামের একটি অ্যাপের পরিচয় করিয়ে দেবো। মার্কেট উলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেটা ভারতে খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। এই অ্যাপে বিশেষজ্ঞরা প্রতিদিন জানিয়ে দেন কোথায় ইনভেস্ট করতে হবে, সেটাও আবার একদম বিনামূল্যে। চলুন আপনাদের দেখিয়ে দিই কেন ইনভেস্ট করার জন্য এই অ্যাপটি ঠিকঠাক। দেখুন, আমি এখানে লগ ইন করলাম। এই দেখুন, আমি ফলো ট্রেন্ডে ক্লিক করলাম, ট্রেডে অংশ নিলাম, আর এই দেখুন ট্রেড চালু হয়ে গেল। আপনারা খুব কম টাকা বিনিয়োগ করে ট্রেডিং শুরু করতে পারেন। যারা এটা ভেবে ভয় পান যে বড় লোকসান হলে সামলাবো কি করে, তাদের জন্য বলি সেটারও উপায় আছে। এই অ্যাপে একটা স্টপ লস ফিচার আছে, মানে যেই লস হতে শুরু করবে অ্যাপ নিজের থেকেই ট্রেডিং বন্ধ করে দেবে, যাতে আপনার বেশি টাকা লোকসান না হয়। এই যে দেখুন, ট্রেন্ড অনুযায়ী লাভটা বাড়ছে কমছে। আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম, ব্যাস 1306 টাকা প্রফিট বুক হয়ে গেল। মার্কেট উলফ অ্যাপ আপনাদের বিনামূল্যে রেকমেন্ডেশনও দেয়। এই যে দেখুন, লোকে একদিনে 14,142 টাকা, ডিসেম্বরে 33,512, আর গত বছরের 12 মাসে 5,03,940 টাকার প্রফিট বুক করেছেন। আর এই যে লাভ, তার থেকে মার্কেট উলফকে কোনো রকম কোনো কমিশন দিতে হয় না। এই যে এত সুবিধা, এর জন্য আপনাকে একবারই 99 টাকা দিতে হবে। এরপরে লাইফ টাইম ফ্রিতে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই মার্কেট উলফ অ্যাপ 20 লাখের বেশি ডাউনলোড হয়ে গিয়েছে। লিংক ডেসক্রিপশন ও কমেন্ট পিনে দেওয়া রয়েছে, চাইলে ক্লিক করে ডাউনলোড করুন, ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। শুনলেন তো কি কি হয়েছিল? সেই সুপ্রতিম সরকারকে কলকাতার পুলিশ কমিশনার কেন করলেন মুখ্যমন্ত্রী? আগেও অনেক দায়িত্ব দিয়েছেন। দীর্ঘদিনের ছায়াসঙ্গী সোনালীর কথায় নাকি
এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেচার। আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম তখন আমি তো সরকারি গাড়ি পেতাম। আমার গাড়ির ড্রাইভার ছিলেন গুড্ডু বলে একটা মুসলিম ছেলে। গুড্ডু বলে একটা মুসলিম ছেলে। সে কখনো কোনো গাড়ির সঙ্গে বোধহয় সংঘাতে গেছিল। আমি তো তখন ডেপুটি স্পিকার। আমি বলছি, "গুড্ডু, আমি কিন্তু গাড়িতে রাশ ড্রাইভিং করতে দিই না। গুড্ডু একটু আস্তে চালা বাবা।" গুড্ডু বলতো, "আচ্ছা দিদি।" তাতেই আমাকে বিষ্ণুপুর থানা সমন ধরিয়েছে। বিষ্ণুপুর থানা সাতগাছিয়া কেন্দ্রের মধ্যে বিষ্ণুপুর থানা পড়ে। বিষ্ণুপুর থানা সমন ধরিয়েছে। আমাকে এখনো হাজিরা দিতে যেত। এটা সুপ্রতিম সরকারের ক্ষেত্রে বলবো যে প্রাইস পোস্টিং পেলেন। আমি তো এখন অন্য দল করি। দিদি তো নিজে মার খাননি। তবে আমাকে মেরেছিলেন তো সুপ্রতিম সরকার। তখন তারপরে তো ওনাকে এডিজি এডিজি দক্ষিণবঙ্গ করা হয়েছিল। আমরা তারপরেই পুজো এসেছিল। পুজোতে আমরা দিদিকে বিজয় করতে যাই। আমি বিজয় করতে গেলাম। তখন দেখি সুপ্রতিম সরকার দিদির সামনে বসে আছে। দিদি সবার সঙ্গে আমার আলাপ করিয়ে দিচ্ছে। সুপ্রতিম, ও সোনালী গুহ। উনি তো ভয় পাচ্ছেন না। তখন আমি বললাম, সাহেব আজকে আমার হাতে টুলও নেই আর কিচ্ছু নেই। আমার হাতে মিষ্টি আছে। আপনি খেলে খান। শুভ বিজয়। তখন উনি হাসতে, হাসতে বললেন, হ্যাঁ, শুভ বিজয়। যে অসম্মান করলেন তাকে তো এডিজি দক্ষিণবঙ্গ করে দেওয়া হলো। তারপরে তাকে প্রাইস পোস্টিং দিয়ে কলকাতা পুলিশের কমিশনার করা হলো। দিদি এটাই দিদির নেচার। এই আলোচনা প্রসঙ্গেই, কথা প্রসঙ্গেই সোনালী দেবীর কাছে ওঠে রাজীব কুমারের নাম। তাকেও কেন এত ধরে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? সোনালী দিলেন এক নতুন খবর, সত্যি কি তাই? শুনুন আপনারা। সারদার লাল ডায়েরি রাজীব কুমারের কাছে আছে। এখনো আছে কিনা জানি না। প্রাক্তন ডিজি রাজীব কুমারের কাছে আছে। সারদা থেকে যে সব থেকে বেনিফিশিয়ারি হয়েছে সেটা কুণাল ঘোষ বলবে যে সারদা থেকে কে বেশি বেনিফিশিয়ারি হয়েছে, মানে বেনিফিটেড। প্রতীক জৈনের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে এলেন তখন দেখা গেল একটা সবুজ ফাইল। সেই ছবিটা বিখ্যাত হয়ে গেছে। ওই ফাইলে ঠিক কি ছিল সবাই জানতে চাইছে। সেটা নিয়ে সোনালী গুহকে প্রশ্ন করতে প্রকাশ্যে এলো কিভাবে আইপ্যাক তৃণমূলের সর্বা হয়ে যায় ভাইপো জমানায়, আর সেই আইপ্যাক এখন কি করে। মুখ্যমন্ত্রী তো যা বলেন সেটা করেন না, যা করেন সেটা বলেন না। আইপ্যাক আগে ছিল কি যেন, কি প্রসাদ, প্রশান্ত কুমার। সুব্রত মুখার্জি তিনি প্রয়াত হয়েছেন। তিনি ঠাট্টা করে বলতেন কিশোর কুমার। প্রশান্ত কিশোর না, কিশোর কুমার। আইপ্যাক তো খুঁজে বেড়াতেন কাকে টিকিট দেওয়া হবে, কাকে টিকিট দেওয়া হবে না, এরকম কিছু। আমি সাতগাছিয়ায় কোনো বাড়িতে বসে দুপুরের এই দ্বীপ্রাহরিক করছি, ভোজন করছি, দেখি আমি একটা ছেলে বসে আছে। আপনি কে ভাই? সেই আমি যার বাড়িতে দ্বীপ্রাহরিক ভোজন করছি সে বলছে, দিদি ও আইপ্যাকের। তখন আমি সতর্ক হয়ে গেলাম, না এর সামনে তো কিছু বলা যাবে না। সে বলছে, দিদি আপনি কিন্তু এইবার আর সাতগাছিয়া টিকিট পাচ্ছেন না। আপনি কে বলা? বলছে, আমাকে আর ডোন্ট আন্ডার এস্টিমেট মি। তখন আমি থমকে গেলাম। দেখুন, আমি তো আইপ্যাক আগে ভোট কুশলী জানতাম। আইপ্যাক যে এরকম দুর্নীতিগ্রস্ত সেটা তো জানতাম না। আমি এখন তো জানতে পারছি যে বালি, কয়লা এসব পাচার যে হয় সব আইপ্যাক তো তৃণমূল কংগ্রেস না। তৃণমূল কংগ্রেসের অফিসে তো আর ইডি যায়নি। তৃণমূল কংগ্রেসের এখন আমি অন্য দল করি। তৃণমূল কংগ্রেসের এতে কি বলে দপ্তরে ইডি গেলে আমরা একটা সদর দপ্তরে বা একটা দলীয় কার্যালয়ে ইডি ঢুকলে আমাদের প্রতিবাদ থাকতো। আমি অন্য দল করলেও, যে কেন আজকে আমি অন্য দল করলেও আমার দলের দপ্তরেও তো ইডি ঢুকতে পারে। কিন্তু না তো, উনি গেছিলেন ভাইপোর কোনো ২ নম্বরই কিছু আটকানোর জন্য নয় তো। উনি তো ক্ষমতার অপব্যবহার করেছেন, চেয়ারটার অপব্যবহার করেছেন। কাদের? মুখ্যমন্ত্রী। উনি কাদের নিয়ে গেলেন? পুলিশের সব বড় বড় কর্তা, তারপরে সব পদস্থ আধিকারিক, এখন যে কি বলে চিফ সেক্রেটারিকে মুখ্য সচিব বলে, মুখ্য সচিব তাদের নিয়ে গেলেন। ভাবাও যায় না। আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতাম তিনি ছিলেন মুখ, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন মুখোশ। তবে
এসব নানা কথার মাঝখানে সোনালীবাবু অনেক গল্প বলেছেন, যেগুলো আপনাদের শোনাচ্ছি না, কিন্তু ফাইলটা দিদি কেন ছিনিয়ে নিলেন এর উত্তরে না একটা অদ্ভুত কথা বলেছেন সোনালী। আসলে দীর্ঘদিন তো তিনি মমতা দেবীর পাশে পাশে থেকেছেন, তাই তিনি সবচেয়ে ভালো, তার মতো করে কেউ চেনে না আমাদের গর্বের মুখ্যমন্ত্রীকে। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার কথা তার চেয়ে তো কেউ ভালো জানে না। শুনুন। এবার তো পরিবর্তন আসন্ন। মুখ্যমন্ত্রী চাইছিলেন যাতে ওনাকে অ্যারেস্ট করা হয়। আমি ইডিকে ধন্যবাদ দেব যে ইডির কোনো মহিলা অফিসাররা ভাগ্যিস মুখ্যমন্ত্রীকে টাচ করেনি। উনি সেটাকে যে কি করতে পারতেন, উনি সেটাকে হয়তো বলতেন পুরুষেরা আমার গায়ে হাত দিয়েছে। তখন তো মানুষের একটা সেন্টিমেন্ট হয়ে যেত যে একটা মহিলার গায়ে পুরুষেরা হাত দিল। উনি চাইছিলেন ওনাকে অ্যারেস্ট করা হোক। সেন্টিমেন্ট, জাস্ট টু ক্রিয়েট সেন্টিমেন্ট, সিম্প্যাথি। উনি একবার যখন নন্দীগ্রামে দাঁড়ালেন, উনি থেকে নামলেন, কি বলে অ্যাম্বাসেডর থেকে নামলেন ভালো মতো, উঠলেন যখন তখন পায়ে ব্যান্ডেজ। এই নাটকগুলো মানুষ কিন্তু দেখে দেখে অভ্যস্ত। আর এবার ভোটে কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। তৃণমূলের অনেকে না এ কথাটাও বলছেন, যা হয়েছে তারপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা তিনি করেন না, একটিবার যদি ভুল স্বীকার করে নিতেন তাহলে এই মামলাটা না অনেকটা সহজ হয়ে যেত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুল স্বীকার করতে জানেন কি আদৌ? মুখ্যমন্ত্রী তো যত দোষ নন্দ ঘোষ, আগে যা করতেন জ্যোতি ঘোষ, আর এখন যা করেন নরেন্দ্র মোদীকে চাপান। মুখ্যমন্ত্রীর সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। যত কম বলা যায় ততই ভালো, সোনালী দেবী বললেন, কিন্তু বলতে তো হবেই আমাদের। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে গর্বের মুখ্যমন্ত্রীর এইসব গর্বের কথা তো সবাইকে জানাতে হবে, বারবার আলোচনা করতে হবে। তার সততার প্রচার, তিনি যে সততা দেখিয়েছেন সেসবের প্রচার তো আমাদের চালিয়ে যেতেই হবে। এই প্রতিবেদন কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ইতিমধ্যেই মার্কেট উলফ অ্যাপ 20 লাখের বেশি ডাউনলোড হয়ে গিয়েছে। লিংক ডেসক্রিপশন ও কমেন্ট পিনে দেওয়া রয়েছে, চাইলে ক্লিক করে ডাউনলোড করুন। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন।